রাজশাহী বোর্ড 19-এর এই ম্যাথটাতে আমাদেরকে যেটা বলছে যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার/আওয়ার সমবেগে একটি গাড়ি বাস উপরে উঠছে, এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার/সেকেন্ড সমবেগে খাড়া নিচে পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ুপ্রবাহ শুরু হলো। প্রশ্ন হচ্ছে, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? মানে বায়ু প্রবাহ জিনিসটা শুরু হওয়ার আগে বাস চালক বৃষ্টিকে কত কোণে পড়তে দেখবে, এটা হচ্ছে প্রশ্ন। সো আমরা ফার্স্ট অফ অল কি করলাম, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে উদ্দীপকের বর্ণনা অনুযায়ী ফিগারটা আঁকলাম। প্রথমে কিন্তু বাস চালকের ডিরেকশন আমার এদিকে ছিল না, প্রথমে বাস চালকের ডিরেকশন এদিকে ছিল না। প্রথমে বাস চালক কি করতেছিল, উপরের দিকে উঠতেছিল, রাইট? এইদিকে ছিল ভিবি। ওই 72 কে আমরা যদি ক্যালকুলেশন করি 20 মিটার/সেকেন্ড আসবে। ওকে, এটা ছিল শুরুতে বাস চালকের দিক, এটা হচ্ছে বৃষ্টির দিক। এই যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত পাহাড়ের ঢাল বেয়ে উঠতেছে। আচ্ছা, এখন আমাকে এখানে যেটা চিন্তা করতে হবে, বৃষ্টি যে অঙ্ক যেহেতু আসছে, অবশ্যই আপেক্ষিক বেগ জিনিসটা চিন্তা করতে হবে। আপেক্ষিক বেগ মানে কার সাপেক্ষে কার বেগ? বাস চালকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, রাইট? কার সাপেক্ষে? বাস চালকের সাপেক্ষে। তাহলে বাস চালক এখানে প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামো কি নর্মালি স্থির থাকে, রাইট? কিন্তু সে কি এখানে স্থির আছে? না, সে চলমান আছে 20 মিটার/সেকেন্ড বেগে। তাকে স্থির করার উপায় কি? স্থির করার উপায় হচ্ছে তাকে বিপরীত দিকে ঘুরিয়ে দেওয়া, রাইট? তার মানে আমি এখন ভিবি কে এদিকে নিয়ে আসবো 20 মিটার/সেকেন্ড। যেহেতু আমি এই বেগ দিয়ে স্থির করে ফেললাম, তাহলে আমার এই বেগটা এখন আর এখানে প্রয়োজন হবে না, রাইট? এই বেগটা এখন আর আমাদের প্রয়োজন নাই। ওকে, তো এখন আমরা এই ফিগারটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর এখন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ভিবি, এটা হচ্ছে আমাদের ভিআর, রাইট? আর এইটার যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি হবে। এই 60 ডিগ্রিটাকে আমরা এখানে আঁকলাম। এটাই হচ্ছে এখন আলফা। আলফা কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই যে এটা হচ্ছে বাস চালকের বেগ, এটা হচ্ছে বৃষ্টির বেগ, এদের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি, রাইট? আচ্ছা, এদের লব্ধি কোন দিক হবে? এই মাঝের এই দিকে। লব্ধি মানে কি? লব্ধি মানে আলটিমেটলি বাস চালক বৃষ্টিকে এদিকে পড়তে দেখতেছে। ক্লিয়ার? এখন আমরা তো আর বলতে পারি না যে এদিকে পড়তে দেখতেছে, এটা তো কোনো ভাষা না, রাইট? আমাদেরকে বের করতে হবে কত অ্যাঙ্গেলে, কার সাথে কত ডিগ্রি কোণে পড়তেছে। আমরা ধরে নিলাম হচ্ছে এই লব্ধিটা উলম্বের সাথে, মানে এই যে এটার সাথে থিটা কোণ উৎপন্ন করছে। দেন আমরা ভেক্টরের ট্যান থিটার ফর্মুলা দিয়ে হচ্ছে যে অ্যাঙ্গেলটা পাইলাম সেটা হচ্ছে 47.27 ডিগ্রি। এটা কার সাথে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে উলম্বের সাথে। এটা বলে দিতে হবে আমাদেরকে, এটা উল্লেখ করে দিতে হবে যে অ্যাঙ্গেলটা হচ্ছে উলম্বের সাথে। ওকে, সো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার হচ্ছে আমরা কোশ্চেন ঘতে যাব। এটা হচ্ছে গ নাম্বার ছিল। ওকে, সো আমাদের এখন ঘ নাম্বার সলভ করতে হয়। ঘ নাম্বার বলতেছে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক বিশ্লেষণ করো। প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে। বলতেছে বায়ু প্রবাহের কারণে বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদের ওই উদ্দীপকের শেষের অংশটা এখানে বুঝতে হবে। উদ্দীপকের শেষের অংশে আমাদেরকে বলা ছিল বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। মানে ভূমির দিক বরাবর কি হলো? বায়ু প্রবাহ শুরু হলো, রাইট? ভূমির সমান্তরালে। আমরা ফিগারটা একটু আরেকবার আঁকি। একটু আগের যে ফিগারটা আমরা আঁকছি, এটা ছিল বাস চালকের দিক, মানে আমাদের একটু আগের ফিগার অনুযায়ী 20 মিটার/সেকেন্ড, রাইট? এটা ছিল বৃষ্টির দিক, ভিআর 6 মিটার/সেকেন্ড। এটা ছিল তাদের লব্ধি। ক্লিয়ার কিনা? আর1। ওকে, এখন বলতেছে এই অবস্থায় বাতাস শুরু হয়েছে। বাতাস শুরু হয়েছে কোন দিকে? শুরু হয়েছে অনুভূমিক ভাবে। অনুভূমিক মানে এরকম করে ভূমির সমান্তরালে, মানে এক্স অক্ষ বরাবর, সোজা কথায়। ঠিক আছে? এখন এক্স অক্ষ বরাবর বাতাস তো দুই দিকেই যাইতে পারে। বাতাস এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, ঠিক কিনা? এখন আসলে বাতাস কোন দিকে যাচ্ছিল বুঝবো কেমনে? বুঝার একটা উপায় হচ্ছে 4 নাম্বার কোশ্চেনে বলে দিছে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে। মানে বায়ু প্রবাহ এমন ভাবে যাবে, এতক্ষণ তো বাস চালক বৃষ্টিকে এদিকে পড়তে দেখতেছে, এখন সে এদিকে না দেখে আবার ঠিক এদিক বরাবর দেখবে। এটাই বলছে, বায়ু প্রবাহের কারণে বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে, রাইট? তার মানে এখন এই বৃষ্টিটা এখানে চলে আসবে, ঠিক কিনা? এখন তাহলে এই বৃষ্টিটা যদি এখানে আসতে হয়,
আমার বায়ু প্রবাহ কোন দিকে দিব? বায়ু প্রবাহ কি আমি এদিকে দিব নাকি এদিকে দিব? অবশ্যই আমাকে ডান দিকে দিতে হবে, কারণ ডান দিকে যখন আমি দিব তখনই না এই বৃষ্টিটা এখানে এখানে চলে আসার সম্ভাবনা আছে, রাইট? এই বায়ু প্রবাহ বৃষ্টিটাকে এদিকে সরাইয়া দিবে। ক্লিয়ার? তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম আমাদের বায়ু প্রবাহের ডিরেকশন কোনটা, এটা VA। এটা হচ্ছে বায়ু প্রবাহের ডিরেকশন। ওকে, ডান। আমরা একটু আগে বের করছি আমাদের এই অ্যাঙ্গেলটা কত, 47.27, ঠিক? আচ্ছা, এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। দেখেন, আমরা এখন এই ভেক্টরটা কিন্তু আমাদের এখন আর লাগতেছে না, এই যে এটা, এটার কোনো কাজই নেই। কারণ আমাদের এখন কি, আমাদের এখন চিন্তা হচ্ছে বাতাস পূর্বে যেদিকে বৃষ্টিকে পড়তে দেখতেছিল আর এখন নতুন করে যেদিকে দেখবে, ঠিক কিনা? এখন আমাদের কি ওই বাস চালকের বেগের আর প্রয়োজন আছে? তার বেগ এখানে কোনো প্রয়োজনই নাই, কারণ আমাদের এখানে মেইন চিন্তা এখন বাতাস কোন দিকে যাচ্ছে, বৃষ্টিকে সে আগে কোন দিকে পড়তে দেখতেছিল এবং নতুন করে বৃষ্টিকে সে কোন দিকে পড়তে দেখতেছে, রাইট? এখন হচ্ছে আমাদের তাহলে এই বেগটাও, মানে বৃষ্টির আগের যে বেগ, এটা আমাদের বের, আমাদের আপাতত দরকার হচ্ছে না, 6 মিটার/সেকেন্ড যেটা। নতুন চিত্র হচ্ছে আমাদের এখন এইটা, এই যে বাতাস, এই বাতাসের কারণে সে বৃষ্টিকে আগে এদিকে দেখতেছিল, এখন এদিকে দেখবে। এটা হচ্ছে আমাদের নতুন লব্ধি। এটা হচ্ছে কি R2, এটা হচ্ছে নতুন লব্ধি। আর এটা ছিল হচ্ছে আমাদের পূর্বের লব্ধি, রাইট? এখন আমাদের তো R1 এর মান জানা লাগবে। R1 কি আমরা জানি? R1 এর মান কি আমরা জানি? জানি না, কিন্তু আমরা এটা বের করতে পারবো, রাইট? আমরা এই পাশে R1 এর মানটা বের করে নিই, গ থেকে পাবো আমরা এটা। গয়ের ফিগার অনুযায়ী আমরা R1 এর মানটা বের করব। গয়ের ফিগার এরকম ছিল যে VB ছিল 20, VR ছিল 6, মধ্যবর্তী কোণ ছিল কত, 60 ডিগ্রি। এটা ছিল R1, ঠিক কিনা? এখন আমরা লব্ধির সূত্র দিয়ে মান বের করতে পারবো না? R1 সমান কি, √VB² প্লাস VR² প্লাস 2VB ইন্টু VR ইন্টু cos 60, তাই না? √P² প্লাস Q² প্লাস 2PQ cos 60, সেটা আমরা এখন মান বের করব। 20² প্লাস হচ্ছে 6² প্লাস 2 ইন্টু 20 ইন্টু 6 cos 60 এর মান হচ্ছে হাফ, তাই আমি হাফ লিখে দিলাম। ক্যালকুলেশন করে দেখি কত আসে। (17.77 মিটার/সেকেন্ড), এটাই হচ্ছে আমাদের R1 এর মান। এটা আমরা 3 নাম্বার থেকে পেয়ে গেছি, মানে গ থেকে এটা বের করে নিতে হবে ওই রকম করে। আমাদের কোশ্চেনে চাইছে কি, কোশ্চেনে কিছু কিছু বলবেন কোথাও? হ্যাঁ, এখানে কথা কিছু বলবেন, কোনো সমস্যা আছে? না না, এটা তো ঘতেই, জাস্ট আমরা ওই পাশে লিখে দিব আর কি, যে গয়ে গয়ে ফিগার অনুযায়ী বা গয়ের চিত্র অনুযায়ী। আচ্ছা, এখন কোশ্চেনে চাইছে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক, মানে এই যে VA যেটা, এটার মান চাইছে, এটার দিক চাইছে বাতাসের। ওকে, এখন VA বের করতে বলছে। এখন দেখেন, আমরা তো অলরেডি বুঝতেছি এটা 90 ডিগ্রি নাকি, এটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমাদের ভেক্টর কোনটা এখন, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে কি লব্ধি, রাইট? আচ্ছা, এখন তাহলে এই কোণটা কত, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তো আমাদের লাগবে, এটা হচ্ছে আমাদের আলফা ধরে নিই, 90 প্লাস 47.27, ক্যালকুলেশন করলে পাবো 137.27 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমার লাগবে কি VA, VA এর মানটা লাগবে। ওকে, এখন এই দুইটার লব্ধি তো এটা নাকি, তাহলে এই 90 কে কি আমি থিটা ধরতে পারি না? কারণ এই যে লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণটা উৎপন্ন করে তাকে আমরা থিটা ধরে নেই, আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা আলফা ধরে নেই, আর লব্ধির সাথে উৎপন্ন কোণটাকে আমরা থিটা ধরে নেই। এই জিনিসগুলো মেনটেন করলে অনেক অঙ্কে আপনার সহজ হবে। ওকে, তো আমরা এখানে tan থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এই থিটা কোণটা কার সাথে উৎপন্ন করছে লব্ধি, VA এর সাথে, তাহলে VA নিচে সিঙ্গেল থাকবে, উপরে যাবে কি R1 sin আলফা, নিচে যাবে R1 cos আলফা। এটা বুঝতে পারছে কিনা? তাহলে tan থিটা মানে tan 90 ইকুয়াল যা আছে R1 sin আলফা VA প্লাস R1 cos আলফা।
সো টেন 90 এর মান কি 1/0, টেন 90 মানে হচ্ছে sin 90/cos 90। টেন 90 কিন্তু আবার আমরা ক্যালকুলেটরে দিব না, তাহলে কিন্তু ম্যাথ এরর দেখাবে। আমরা sin 90/cos 90 করে 1/0 দিব। আচ্ছা, আর এখানে যা আছে লিখে দিচ্ছি, r1 sin আলফা va r1 cos আলফা। এবার আমরা আর গুণন করে দিলে আমরা পাচ্ছি va প্লাস r1 cos আলফা ইকুয়াল হচ্ছে 0, বা va সমান হচ্ছে মাইনাস r1 cos আলফা। এবার জাস্ট মান বসাই। r1 এর মান হচ্ছে 17.77 ইন্টু cos আলফার মান হচ্ছে 137.27। দেখি কত আসে, ক্যালকুলেশন করে দেখি va এর মানটা আমাদের কত আসতেছে এখানে। হ্যাঁ, আচ্ছা একটু আমাদের মানে ভুল হয়েছে এর আগের এখানে, এই r1 এর যে মানটা, এটা আপনার মনে হয় বের করা ভুল হয়েছে, এখানে এটা 23.57 হবে। r1 সমান আমাদের ছিল হচ্ছে √6 স্কয়ার প্লাস 20 স্কয়ার 2 ইন্টু 6 ইন্টু 20 ইন্টু cos 60। আরেকবার করে দেখেন, অ্যান্সার হবে 23.57। যদি এখানে আমরা 23.57 বসাই, তাহলে অ্যান্সার আসবে 17.32 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আলটিমেটলি এইটা, ভি এর মান হচ্ছে 17.32 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে বাতাস প্রবাহের মান, যে বাতাস এত বেগে প্রবাহিত হচ্ছে। আর এখন যদি বলে বাতাসের দিক কোনটা, এটা হচ্ছে উলম্ব, রাইট? তাহলে বাতাস কি উলম্বের সাথে 90 ডিগ্রি কোণে যাচ্ছে না, প্রবাহিত হচ্ছে। তারপর আমরা বলে দিব যে এত মিটার পার সেকেন্ড উলম্বের সাথে সমকোণে। এটাই হচ্ছে বাতাসের মান ও দিক। বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক হচ্ছে এটা, যে উলম্বের সাথে সমকোণে বা 90 ডিগ্রি কোণে যেভাবেই হোক বাতাস প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে সেই উলম্ব, এই যে এটা লম্ব আর কি। এই বাতাস, বাতাস এটা না, তাহলে এই উলম্বের সাথে বাতাসের উৎপন্ন কোণ কত, 90 ডিগ্রি। এই জন্য বলছে উলম্বের সাথে সমকোণে। হুম, আচ্ছা। ওকে, সো আমরা নদী নৌকার অঙ্ক আর বৃষ্টি সেতুর অঙ্ক যেগুলো দেখলাম, যদি এগুলো ঠিকঠাক মতো বোঝা যায় তাহলে হচ্ছে আর কোনো অঙ্কে আশা করি সমস্যা হওয়ার কথা না। স্পেশালি বৃষ্টি সেতার অঙ্ক, মোটামুটি এটা একটু কঠিন লেভেলের ম্যাথ ছিল। তো বৃষ্টি সেতার বাকি অঙ্কগুলো খুব ইজি। আমরা এটা তাহলে ভিন্ন টাইপের ম্যাথে যাই। আমরা এখন উপাংশের ম্যাথে যাব, কুমিল্লা বোর্ড 22 এই ম্যাথটায় যাব। আর যাদের 23 সাল করতে প্রবলেম হবে, আমি অলরেডি 23 সালের সবগুলা বোর্ড প্রশ্ন আপলোড করা আছে, তো সেখান থেকে দেখে নিতে পারো। আমরা এখন কুমিল্লা বোর্ড 22-এ যাব, পেয়েছো? চিত্রের কোশ্চেনটা। ওকে, কুমিল্লা বোর্ড 22-এর যে ফিগারটা আছে, আমরা ফিগারটা দেখি আগে।
ওকে, এটা হচ্ছে আমাদের ফিগার। এখন কোশ্চেন নাম্বার 3 বলতেছে বল দুটির লব্ধি এক্স অক্ষের সাথে যে কোণে ক্রিয়াশীল তা নির্ণয় করতে। এই যে দুইটা বল আছে, এই দুইটা বলের যে লব্ধি আছে, এই লব্ধিটা এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল সেটা আমাদের জানতে চাইছে। ঠিক আছে, আচ্ছা আগে আমরা বল দুটার লব্ধি বের করি, দুটার লব্ধিটা আগে বের করি। তাহলে F1 ও F2 এর লব্ধি বল, ধরে নিলাম লব্ধিটা কোন দিক কাজ করবে, অবশ্যই মাঝখানের দিকে কাজ করবে, এই দুইটার মাঝ বরাবর কাজ করবে। এটা ধরে নিলাম হচ্ছে লব্ধি, আর এই আলফা দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। কোশ্চেন হচ্ছে কি লব্ধিটা এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, রাইট? ওকে, তাহলে আগে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটা যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে আমাদের কাছে, এটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি, রাইট? আমাদেরকে বলতেছে এই এফটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে এইটুকু কোণ উৎপন্ন করে না এফটা, রাইট? তার মানে আমি তো এটা জানি 30, আমি যদি কোনোভাবে এতটুকু বের করে ফেলতে পারি তাহলে আমি পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, ঠিক কিনা? আচ্ছা, তো আমরা এখন লব্ধি বলতে তাহলে আর বের করার দরকার নাই, আমরা ধরেন এটা হচ্ছে থিটা, এই থিটাটাই আমরা বের করবো। এখন আমরা টেন থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করছে, F2 এর সাথে। থিটা কোণটা কার সাথে উৎপন্ন করছে, F2 নিচে সিঙ্গেল, তাহলে F1 সাইন আলফা আর হচ্ছে F1 কজ আলফা। F1 এর ভ্যালু হচ্ছে 12 সাইন 60 আর হচ্ছে 8 প্লাস 12 কস 60। তো আমরা থিটা বের করে ফেলি। কোনটা? হ্যাঁ 12 সাইন 60 ডিভাইডেড বাই 8 প্লাস 12 কস 60। ওকে, এত ডিগ্রি। সুতরাং এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে, আগে ছিল 30, এখন হচ্ছে 36.58, তার মানে 66.58 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, সো আমরা এবার ঘ নাম্বার অঙ্কটা যাই। ঘ ঘ নাম্বার আমাদেরকে যেটা বলছে যে বল দুটির লব্ধির অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের মধ্যে কোনটা বেশি, উপাংশ বের করতে বলছে। লব্ধির অনুভূমিক উপাংশ বের করতে বলছে একবার, উলম্ব উপাংশ বের করতে বলছে একবার, এবং এই যেটা উপাংশের মানের মধ্যে কোন মানটা বেশি সেটা বুঝাইছে, রাইট? ওকে, তো আমরা ফার্স্ট অফ অল লব্ধির মান বের করব, F1 এবং F2 এর লব্ধিটা বের করব। F2 এর লব্ধি অর্থাৎ f এর মান √, F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার 2 F1 F2 cos, মধ্যবর্তী কোণ হচ্ছে 60, তাহলে 12 স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার 2 ইন্টু 12 ইন্টু 8 ইন্টু হচ্ছে হাফ, cos 60 এর মান হচ্ছে হাফ। আমরা দেখি কত আসে আমাদের অ্যান্সারটা। সতেরো দশমিক 43 নিউটন। ওকে, আমাদের এটা ছিল F2 8 নিউটন, এটা ছিল আমাদের F1 12 নিউটন, এটা ছিল আমাদের লব্ধি F
এই কোণটা আমরা একটু আগে বের করছি, এটা হচ্ছে 36.58 ডিগ্রি থিটার মান, রাইট? থিটা। আমাদেরকে জানতে চাইছে এই এফ এর লব্ধির উলম্ব উপাংশ কত, অনুভূমিক উপাংশ কত। ওকে, এখন অনুভূমিক উপাংশ মানে এইটা যার সাথে এই থিটা কোণটা উৎপন্ন করছে সেই বরাবর যে উপাংশটা, মানে এই বরাবর যে উপাংশটা, তাহলে এই বরাবর উপাংশের মান কত হবে? এফ কস থিটা। আমরা জানি যার সঙ্গে অ্যাঙ্গেল হয় সে হয় কজ, আর যার সঙ্গে অ্যাঙ্গেল হয় না সে হচ্ছে সাইন। তাহলে যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন হয় না সে হচ্ছে সাইন, উৎপন্ন হইলে কজ। তাহলে এখানে আমরা যদি অ্যান্সারটা পাই তাহলে ফার্স্ট আছে আমরা অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ এটা হচ্ছে কত? এফ কস থিটা 17.43 ইন্টু কজ 36.58। আর উলম্ব উপাংশ এটাকে আমরা এফ এইচ নাম দিই, হরাইজন্টাল, আর এটা হচ্ছে এফ ভার্টিক্যাল। হ্যাঁ, এটা হচ্ছে এফ ভি। তাহলে এফ সাইন থিটা 17.43 ইন্টু সাইন 36.58। আমরা এখন ভ্যালু বের করি, ভ্যালু বের করে দেখি কোনটার মান বেশি আসে কোনটার মান কম আসে। প্রথমটা 14.005। ওকে, নিউটন। পরেরটা কত আসে? তার মানে দেখা যাচ্ছে আমাদের এফ এইচ বড় এফ ভি এর চাইতে। এটাই আমাদের অ্যান্সার, এফ এইচ গ্রেটার দেন এফ ভি। কয়টা বাজে দেখেন তো, কয়টা বাজে? ওকে, আমাদের হচ্ছে তাহলে কুমিল্লা বোর্ড শেষ, কুমিল্লা বোর্ড 22। আমরা হচ্ছে এখন বরিশাল বোর্ড 22-এ যাব। বরিশাল বোর্ড 22 আমরা এতক্ষণ যা করে আসছি সবে ছিল দুইটা ভেক্টরের লব্ধি। দুইটা ভেক্টরের লব্ধি, দুইটা ভেক্টরে ছিল এদের মধ্যবর্তী কোণ বা লব্ধির সাথে যে কোনো একজনের উৎপন্ন কোণ, এগুলা। কিন্তু দুইয়ের অধিক ভেক্টর যদি থাকে এবং তাদের যদি লব্ধি বের করে, লব্ধির মান, লব্ধির দিক, এগুলো যদি বের করতে বলে, তখন আমরা কিভাবে করব এখনই আমরা সেটা দেখব। বরিশাল 22। ওকে, তো আমি হচ্ছে আগে একটু ফিগারটা এঁকে নেই, ফিগারটা এখানে যেরকম ভাবে দেওয়া আছে। ওকে, সো আমাদের এই হচ্ছে কোশ্চেন। এখন আমাদেরকে বলা আছে তিনটি সমতলীয় ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল আছে। কোশ্চেন নাম্বার 1, F1 ও F2 ভেক্টর দুইটি একটি সামান্তরিকের দুটি বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? F1 আর F2 দুইটা একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করতেছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? সামান্তরিকের সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে, আমরা ক্ষেত্রফল বের করার সূত্র জানি কি দেখছিলাম? ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, ধরেন পি একটা বাহু, কিউ একটা বাহু।
তাহলে পি আর কিউ এর ক্রস গুণন করে ক্রস গুণনের মান নির্ণয় করলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে F1 একটা ভেক্টর, F2 একটা ভেক্টর, এদের ক্রস গুণ করব, ক্রস গুণ করলে আমাদের মান বের হয়ে যাবে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে F1 তো ভেক্টর ফর্মে দেওয়া নাই, F1 আছে স্কেলার ফর্মে 4 নিউটন একটা মান দেওয়া আছে, রাইট? আবার F2 ও তো সেম 4 নিউটন, মানে ভেক্টর ফর্মে দেওয়া নেই, আছে কোন ফর্মে? স্কেলার ফর্মে। আমাদেরকে তো ভেক্টর বানায় নিতে হবে, তারপরেই না আমরা ক্রস গুণন করতে পারবো, কারণ ক্রস গুণন তো ভেক্টর রাশি ছাড়া হয় না, হয় হয় না। তো আমরা এখন ফার্স্ট অফ অল F1 কে ভেক্টরে নিয়ে আসবো, ভেক্টরে এখানে কনভার্ট করব। ওকে, কিভাবে কনভার্ট করতে পারি? আমরা F1 এর উপাংশ নিব, একটা উপাংশ নিব এক্স অক্ষ বরাবর, একটা উপাংশ নিব ওয়াই অক্ষ বরাবর, রাইট? ওকে, তো ফার্স্ট অফ অল আমি F1 নিয়ে কাজ করি, আমি জাস্ট এই পুরো টোটাল ফিগার থেকে F1 টাকে সিলেক্ট করি। এটা হচ্ছে সেই F1 ছিল, এটা θ1 60 ডিগ্রি থাকুক। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, বোঝা যাচ্ছে? আমরা জানি এক্স অক্ষ বরাবর জানি একক ভেক্টর কোনটা, আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা, জে ক্যাপ, এগুলো আমরা জানি। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা F1 কে যদি ভেক্টর ফর্মে লিখতে চাই, এর নিয়ম হচ্ছে F1 ভেক্টর সমান, আমরা যেটা লিখব, প্রথমে লিখব এক্স অক্ষ বরাবর তার উপাংশ কি, F1 cos থিটা, F1, রাইট, যার সাথে থিটা সে cos, তার মানে এই বরাবর উপাংশ হচ্ছে F1 cos থিটা। যেহেতু আমরা ভেক্টর ফর্মে লিখতেছি, তাই এখানে সঙ্গে একটা আই ক্যাপ দিতে হবে, কারণ এই বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব, এখানে যেহেতু কোন উৎপন্ন করে নাই, তার মানে এখানে হচ্ছে সাইন, F1 sin θ1, আবার এই বরাবর হচ্ছে জে ক্যাপ, আমরা জে ক্যাপ দিলাম। ওকে, এটাই হচ্ছে F1 ভেক্টর, এরকম করে প্রকাশ করা হয়। আমরা এখন জাস্ট মানগুলো বসাবো, 4 F1 এর মান, θ1 এর মান হচ্ছে 60, আই ক্যাপ তার মতো করে থাকবে 4 sin 60, জে ক্যাপ তার মতো করে থাকবে। তাহলে এখানে cos 60 মান হচ্ছে হাফ, তার মানে আমরা পাবো হচ্ছে 2 আই ক্যাপ, আর এখানে হচ্ছে √3/2, তার মানে আমরা পাবো হচ্ছে 4√3/2, 4 না, কত হবে এখানে, 2√3, 2√3 জে ক্যাপ। এটা হচ্ছে F1 ভেক্টর, ভেক্টর ফর্মে চলে আসছে আমাদের অলরেডি। এবার আমরা জাস্ট F2 রে নিয়ে কাজ করব, F2, আমি F2 এর কাজটা এই পাশে করতেছি। আচ্ছা, F2 এর ব্যাপারটা যেরকম দেওয়া আছে, এরকম ভাবে দেওয়া আছে, F2 4 নিউটন, এবং এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমাদের θ2 সমান 30 ডিগ্রি। এখন আমাদের সেম, একবার কি করতে হবে, এক্স অক্ষ বরাবর উপাংশ নিতে হবে, একবার ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিতে হবে, রাইট? ওকে, তো আমরা এক্স অক্ষ এখন কোনটা, আপনি চাইলে এই এক্স অক্ষ নিতে পারেন, আপনি চাইলে এদিক বরাবরও নিতে পারেন, কিন্তু এদিক বরাবর তো হবে আই ক্যাপ, এদিক বরাবর কি হবে, মাইনাস আই ক্যাপ, কারণ এটা ঋণাত্মক এক্স অক্ষ। আমি যেভাবে ইচ্ছা নিতে পারি, কোনো সমস্যা নেই, আমি এটাকে প্রিফার করব এই দিকটাকে নেওয়ার, কারণ এই অ্যাঙ্গেলগুলো আমার জন্য বুঝতে সুবিধা হবে, রাইট? আর এই দিক বরাবর তো জে ক্যাপ। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি এদিক বরাবর উপাংশটা নিচ্ছি, এদিক বরাবর, তাহলে এর সাথে কি কোনো অ্যাঙ্গেল আছে? নাই, তাহলে এই বরাবর হবে কি, সাইন, এই বরাবর হবে সাইন, আর এই বরাবর হবে কজ। তার মানে আমি এখন যদি লিখি F2 ভেক্টর সমান হচ্ছে F1, সরি F2 cos থিটা, cos না, প্রথমে সাইন লিখি, যেহেতু আই ক্যাপ আগে লিখবো, সাইন θ2, আর হচ্ছে মাইনাস আই ক্যাপ, আর F2 cos θ2 আর জে ক্যাপ। ঠিক আছে, তাহলে F2 এর মান হচ্ছে 4 ইন্টু সাইন 30, মাইনাস আই ক্যাপের মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, সাইন 30 আই ক্যাপ প্লাস 4 cos 30 জে ক্যাপ। ক্যালকুলেশন যদি আমি এখানে করি, সাইন 30 এর মান হচ্ছে হাফ, তার মানে পাবো মাইনাস 2 আই ক্যাপ, cos 30 হচ্ছে √3/2, মানে হচ্ছে এখানে পাবো প্লাস 2√3 জে ক্যাপ। এই যে আমি যেটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের F2 ভেক্টর, আর এখানে যেটা পেলাম এটা হচ্ছে আমাদের F1 ভেক্টর। তাহলে এখন কি আমরা বুঝতে পারছি যে একটা যদি রাশি স্কেলার ফর্মে থাকে এবং যদি আমার তার যে কোনো একটা অক্ষের সাথে অ্যাঙ্গেল জানা থাকে, তাকে কিন্তু ভেক্টরে ইজিলি রূপান্তর করা সম্ভব, তাই না? ওকে, এখন আমরা হচ্ছে এই দুইটার ক্রস গুণ করব, যেহেতু আমাদেরকে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ক্রস গুণটা সেরে ফেলি। F1 ক্রস F2, প্রথমে কি লিখবো, আই ক্যাপ জে ক্যাপ
কে ক্যাপ, কে না থাকলেও কে লিখতে হবে। তারপরে এখন F1 যেহেতু আগে লিখছি, তাহলে F1 এর ক্ষেত্রে সহগগুলা বসাই। I এর সহগ কত? 2, এখানে 2 বসাইলাম। J এর সহগ হচ্ছে 2√3, যেহেতু J কে নাই তাই কে এর এখানে বসাবো 0। তারপরে এবার F2 এর গুলা -2, তারপর হচ্ছে 2√3, এখানে হবে 0। ওকে, বাকি ক্যালকুলেশন করে ফেলি আমরা এখানে। তাহলে ফার্স্টে হবে I ক্যাপ নিব, I ক্যাপ যখন নিব এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, তার মানে 0 -0। মাইনাস জে ক্যাপ ধরলে এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, এই 2 × 0 মানে 0, মাইনাসের অ্যান্সার হচ্ছে প্লাস, 0 × 2 মানে 0। কে ক্যাপ যদি ধরি আমরা, এই কলামটা বাদ এই রোটা বাদ, তাহলে 2 × 2√3 মানে হচ্ছে 4√3, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 2 × 2√3 মানে হচ্ছে 4√3। ওকে, সো আই আর জে তো শূন্য হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কাজ নাই, কে নিয়ে কাজ। তাহলে 4√3 মানে কি হবে? 8√3, 8√3 কে ক্যাপ। এটাই হচ্ছে F1 ক্রস F2, রাইট? এখন ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ব্যাপারটা আমরা কি বলছি? F1 আর F2 এর ক্রস গুণনের যে ফলাফল মানে মান, সেটা। তো মান যেভাবে করে বের করে আমরা জানি √ওভার দিয়ে সহগগুলার স্কয়ার। এখানে যেহেতু একটাই আছে কে এর সহগ, তাহলে আমরা দিব কি 8√3 হোল স্কয়ার। তো আলটিমেটলি স্কয়ার আর রুট ভ্যানিশ হয়ে যাবে, তার মানে 8√3 থাকবে, এত বর্গ একক। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চার নম্বরে যাই আমরা তাহলে। ঘ নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে? ঘ নম্বর বলছে হচ্ছে F1, F2 এবং F3 ভেক্টর তিনটির মিলিত ফল কোন দিকে কাজ করবে, অর্থাৎ এই তিনটার যে লব্ধি, এই লব্ধির দিক বের করতে বলছে, রাইট? হ্যাঁ, আমরা এখানে একটা সূত্র ইউজ করবো, এটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য সূত্র। লম্বাংশ উপপাদ্য অনুসারে, এই লম্বাংশ উপপাদ্য ব্যাপারটা কেমন আমি একটু আইডিয়া দিয়ে রাখি আগে। এখানে আমরা যেটা কাজটা করব আমি শর্টকাটে বলে রাখি, কারণ এটা আমাদের খুব একটা ডিটেলস আলোচনা করার দরকার নাই, এখানে যতটুকু বলবো এটুকু আলোচনা করলে না। আমরা প্রথমে কি করব, এক্স অক্ষে বরাবর একটা উপাংশ নিব, আই মিন একটা উপাংশ নিব হচ্ছে কার সাথে? এক্স অক্ষ বরাবর নিব, আর একটা উপাংশ নিব ওয়াই অক্ষ বরাবর। আই মিন হচ্ছে, আচ্ছা আমি অঙ্কটা করে দেখাই, করে দেখালে সবচেয়ে বেশি বেটার হবে। আমরা এখানে ধরে নিব, ধরে নেই F1, F2 এবং F3, তো সবার লব্ধি হচ্ছে কত? আর। ধরি F1, F2 এন্ড হচ্ছে F3, এর লব্ধি হচ্ছে কত? আর। এবং আমরা ধরে নিই লব্ধি আর, যেটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই থিটাই আমাদের বের করতে বলছে, এই থিটার মানটাই আমাদের বের করতে বলছে, মানে লব্ধিটা কত কোণ উৎপন্ন করে সেই জিনিসটা। ওকে, এখন আমরা লিখব লম্বাংশ উপপাদ্য অনুসারে বা লম্বাংশের সূত্র অনুসারে। ওকে, প্রথমে আমরা যে কাজটা করব খুব ভালো করে খেয়াল করি, প্রত্যেকটা যে ভেক্টর দেওয়া আছে F1, F2, F3 সবার সাথে এক্স অক্ষ কত কোণ উৎপন্ন করে, মানে এই যে এই অক্ষটা কত কোণ উৎপন্ন করে সেই জিনিসটা লিখব। আর লব্ধি কত কোণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। কি কোণ উৎপন্ন করে? থিটা কোণ। এখানে লম্বাংশ উপপাদ্যে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে কজ, একটা হচ্ছে সাইন। আমরা প্রথমে নিব কজ, পরে নিব হচ্ছে সাইন। ওকে, তাহলে প্রথমে লব্ধি কত কোণ উৎপন্ন করে? থিটা, লিখবো আর কস থিটা। ঠিক আছে, ডান, ইকুয়াল। এবার প্রত্যেকটা ভেক্টর প্রথমে দেখেন F1 এটা কত কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে? 60 ডিগ্রি। আমরা লিখবো F1 cos 60, রাইট? প্লাস F2 এটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? এতটুকু তো 30, এতটুকু 90, তাহলে 30 প্লাস 90, রাইট? এবার আসি F3 cos এটা 45,
আর এই পুরোটা কত? 180। তাহলে 45 প্লাস 180। ক্লিয়ার? হ্যাঁ। সোজা কথায় এই সবগুলা এই পজিটিভ এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করে এই জিনিসটাকে আমরা নিব। ওকে, এখন জাস্ট আমাদের ক্যালকুলেশনের পালা। তাহলে 4 cos 60, 4 cos 120, 4 cos কত হবে? 225। ক্যালকুলেশনটা করে ফেলি, দেখে আমাদের অ্যান্সার কত আসে। তাহলে এটা আসবে আর cos থিটা। দেন দেখি -2√2 লিখি আমরা। তাহলে এর আনসারটা হচ্ছে -2√2। এক নম্বর সমীকরণ দিলাম এটাকে। এবার সবকিছু সিমিলার থাকবে, শুধু আমাদের কজের জায়গায় সাইন আসবে, আর কোনো পরিবর্তন নাই। আমরা লিখবো আবার দিয়ে লিখবো আবার, এই জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি আর সাইন থিটা সমান হচ্ছে f1 সাইন 60, f1 সাইন 120, f1 সাইন 225। জাস্ট কজের জায়গায় সাইন আসবে। তাহলে 4 সাইন 60, 4 সাইন 120, 4 সাইন 225। দেখি ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা কত আসে। হ্যাঁ, তো আমাদের এটার অ্যান্সারটা এখানে 1 না, তো এটা 4। এখানে অ্যান্সার আসতেছে হচ্ছে 4√3 মাইনাস 2√2। এটা হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে 1 আর 2 নং সমীকরণ বর্গ করে যোগ করে দিই। ফিগার আর দরকার নেই আমাদের। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, অর্থাৎ এরকম আর স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে -2√2 হোল স্কয়ার প্লাস 4√3 -2√2 হোল স্কয়ার। ওই পাশেরটা আমরা হচ্ছে চাচ্ছি ফার্স্টে আর এর মান বের করতে। এখন এই কজ সাইনকে তো সরাইতে হবে আর এর মান বের করার জন্য, এই জন্য হচ্ছে স্কয়ার করে রুট করলাম। এখন যদি আমরা হচ্ছে আর স্কয়ার কমন নিয়ে নিই, তাহলে এখানে হচ্ছে কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ওই পাশেরটা ক্যালকুলেশন করে দেখি কত আসে। কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে 1, তার মানে এখানে আর স্কয়ার থাকতেছে। দেখি আমরা মানটা দশমিকে লিখি, এখানে আসতেছে 24.81। এখন আমরা আর এর মানটা বের করব। আর এর মান আসতেছে 4.981। আর এর মান এখন আমরা 1 নং সমীকরণে বসাবো, কারণ আমাদের আলটিমেটলি লাগবে থিটা। তাহলে 4.981 cos থিটা ইকুয়াল -2√2। তাহলে cos থিটা সমান
-2√2 ডিভাইডেড বাই 4.981, বা থিটা সমান হচ্ছে cos ইনভার্স 1 -2√2 4.981। আমাদের এখানে মানটা আসছে 124.599 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি ক্লিয়ার? যদি আমাদেরকে এখন অনেকগুলো ভেক্টরও দেয়, মনে করেন 7-8টা ভেক্টর দিল, একদম প্রসিডিওর সেম, শুধু এখানে ডেটাগুলো বাড়বে, যে এই যে f1 f2 f4 f5 f6 এরকম করে বাড়বে, আর না হলে বাকি সব কিছু সেম থাকবে। জাস্ট আমরা এই প্রসিডিউরে যদি আমাদেরকে দেখেন, আমরা এখানে দুইটা জিনিস কিন্তু বের করছি, একটা হচ্ছে লব্ধির মান, একটা হচ্ছে লব্ধির দিক। তো আমাদের কিন্তু লব্ধির মান বের করতে বলে নাই, তাও আমাদের চলে আসছে, সেটা অঙ্কের খাতিরেই চলে আসছে। আর লব্ধির দিক তো বেরই করছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে।